সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ত্রিপুরা তেলিয়ামুড়া থেকে আমি বান্টি। আর দেখো, সকাল থেকে আমাদের এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। সকাল থেকে কি কয়েকদিন যাবত তো বৃষ্টিই চলছে। বৃষ্টির কথা আর কি বলবো, বৃষ্টির জন্য কাপড় চোপড় তো শুকাচ্ছেই না। এগুলো কালকে রাত্রিবেলায় রান্না করে মেলে দিয়েছিলাম, কারণ স্নান করার পর এগুলো যে বালতির মধ্যে এনে রাখলাম বৃষ্টির জন্য, এগুলো আমি মেলতেই ভুলে গেছি। তো এগুলো এখন বালতির মধ্যে রাখলাম রান্না করে 4টা থেকে, কারণ রান্না বান্না করব, এগুলো যদি আবার কাপড় চোপড় মেলা থাকে তাই আবার অসুবিধা হয়ে যায়। তো ভাবলাম কাপড়গুলোকে একটু, যদি বৃষ্টিটা কমে বাইরে দিয়ে আসবো, তার আগে আমি কাপড়গুলোকে একটু ড্রাই করে দেবো। এদিকে এখন ব্রাশটা করে নিচ্ছি। আজকে উঠে পড়েছে কিন্তু সকাল সকালই, অনেকটা আগেই ঘুম ভেঙেছে। তারপরেও বিছানায় কিছুক্ষণ যাবৎ শুয়েছিলাম, উঠিনি, যে এত তাড়াতাড়ি উঠো কী করব। আর এদিকে তোমাদের দাদাভাইকেও ডাক দিলাম। তো আমি আগে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, তারপরে আর কি আমার তো শুরু হয় রান্নাঘর থেকেই, এদিকে রান্নাবান্না, তারপর গিয়ে ওই সব কিছু বাকি কাজ। কিন্তু আগে আমার রান্নাবান্নার মধ্যে হাত দিতেই লাগে। তার উপর আজকে হলো সোমবার, আমাদের এখানকার বাজার বার, তো তার জন্য তো আগে রান্নাবান্নার কাজটা আমার ঝটপট করে কিন্তু শেষ করতে লাগবে। এদিকে ভাবছি যে আজকে কী রান্না করব। ঘুম থেকে উঠলেই আমাদের মাথায় একটা কাজ করে, ঘরে দেখবে সবজিপাতি সব সবই থাকে, তারপরেও মাথায় কাজ করে যে কী রান্না আজকে হবে। তো বৃষ্টির দিন ভাবছি আজকে একটু কারকরের পুর করব। তো তার আগে দেখো, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। চাটা এখনও বসাইনি, চাটা বসাবো। তো তার আগে এদিকে দেখো, চাল তো নিয়ে নিলাম, এবারে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি হাঁড়ির মধ্যে ভাতটা রান্না করব। আজকে আর প্রেশার কুকারের মধ্যে করব না, কারণ একটা কারণ আছে তার জন্যই। তো এদিকে দেখো, এবারে চায়ে দিয়ে দিলাম দুধ, কারণ লিকারটা তো ফুটে গেল। এবারে চায়ে দুধটা দিয়ে তারপর আমি এদিকে কিন্তু কালকের বাসনকুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, বাসি বাসনকুসন। তো আগে বাসি কাজ না করেই কিন্তু আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, যে একদিকে চা হয়ে যাক আর একদিকে ভাত হয়ে যাবে। আর কোনো সময় দেখবে রাত্রিবেলায় আমি বাসনকুসন মেজে রেখে দিই। একটা সময় জানো তো, আমি কত বকাঝকা খেতাম এই রাত্রিবেলায় বাসনকুসন মেজে রাখতাম বলে। কিন্তু আমার রাত্রিবেলায় বাসনটা মেজে রাখতে ভালো লাগতো। ওই যে ঘুম থেকে একদম ভোরবেলায় উঠে গিয়ে এগুলো করা, এগুলো আমার একদমই ভালো লাগতো না। তখন শুনতাম রাত্রিবেলায় নাকি বাসনকুসন মাজা ভালো না, কিন্তু এখন দেখি সবাই মেজে ঘষে রাখে, আর এখন শুনি রাত্রিবেলায় বাসন মেজে রাখলেও নাকি ভালো। তো যাক, যুগের সাথে সব কিছুরই পরিবর্তন হয়। কিন্তু এই বাসন মাজা নিয়ে যে আমি একটা সময় কত বকাঝকা খেতাম, এই রাত্রিবেলায় বাসন কেন মেজে ঘষে রাখতাম, আমার সবসময়কার একটা অভ্যাস ছিল। তো এখন তো আমার ঘরেই বাসনকুসন দুয়ারিয়ে। তো আমি কোনো সময় যদি শরীরে থাকে তখন আর বাসনটা মেজে রাখি না, না হলে কিন্তু রাত্রিবেলায় আমি রান্নাঘরের কাজটা করে রেখে দিই, তাহলে আর ঝামেলা থাকে না রাত্রিবেলায় কাজটা করে রাখলে। তো এদিকে দেখো, এবারে বাসন তো ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমার চা কিন্তু হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইও এসে মুখ টুক ধুয়ে নিল, ওকে বললাম তুমি চাটা একটু নাও, আমি এদিকে ফাঁকে বাসনটা করে নিই। চা আমি করে ঢেকে ঢেকে দিয়েছি, মাঝখানে এই ইয়েটা ইন্ডাকশানটা অফ করে দিয়েছিলাম, কারণ বেশি আবার শুকিয়ে গেলে হবে না, তাই। আর এদিকে এই যে বাসনকুসন তো ধুয়ে নিচ্ছি, আর এদিকে এবার ভাতের ইয়েটাও চালটাও দিতে লাগবে, কারণ ভাতের জল তো একদম পুরোপুরি গরম হয়ে গেছে। আমি বাসন ধুতে দিতে দেখছি জলের এদিকে শব্দ হচ্ছে। এখন তো গ্যাস অপচয় করা যাবে না, কারণ গ্যাস এমনিতেই পাওয়া যাচ্ছে না, গ্যাসের বড়ই সংকট। তো গ্যাসকে একদম রয়ে শয়ে জ্বালাতে লাগবে। তো এদিকে আমার জল তো গরম হয়ে গেল, তাড়াহুড়ো করে বাসনগুলো মাজলাম, তারপর আর কি এদিকে দেখো এবার জল দিয়ে ভাপ উঠছে। তো এদিকে আগে এখন আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু চা খাচ্ছে, তো আমার চাটা এখানে ঢাকা আছে, তোমাদের দাদাভাইটা দিয়ে দিলাম। আর আমি এদিকে এখন ভাতের ভাতের হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। তারপর আর কি এদিকে আমার ওই যে কাপড় চোপড়গুলো এখন ড্রাই করে নিচ্ছি। বাইরে দেখছি দিনটা একটু ভালো করেছে, তো ভাবলাম কাপড়গুলো একটু ড্রাই করে দিই, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, বৃষ্টি আসলেও কোনো আর অসুবিধা হবে না। এই যে এক নাগারে একটা কতদিন লাগিয়ে বৃষ্টি, এই বৃষ্টিতে যেন সবার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার একদমই ভালো লাগছে না। কাল রাত্রিবেলায় তো আমি সেলাইয়ের কাজেও যাইনি, শরীর টরীর সবই ঠিকঠাক ছিল, কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল না। এক তো বৃষ্টি হয়েছে চারিদিক, একদম বাইরে গেলেই পা ধুতে হচ্ছে, তার জন্য আর ইচ্ছে হচ্ছে না যে না একটা দিন একটু রেস্ট করি, কালকে আর যাবো না। তবে হ্যাঁ, ঘরে বসে কিন্তু সেলাইয়ের কাজ করেছিলাম সন্ধ্যা দিয়ে উঠে। তো এদিকে দেখো, এবার আমি কারকলগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে চা খেতে খেতে আমার কারকলটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের গৃহিণীর যে মাথায় কত বুদ্ধি করে কাজগুলো করতে হয়। আমি কিন্তু আরও আগে চাটা খেতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, চাটা তো খাবো, তার আগে আমি যদি কারকলটা বসিয়ে দিই, কারকলটা আমার সেদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার ফুটে যাবে, তো কাজগুলো একটু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু বুদ্ধি করে না কাজগুলো করতে হয়। এখন যদি চা নিয়ে বসতাম আগে, তো এই কাজগুলো একটু পরে হতো তো ঠিকই, কিন্তু একটু পরে হতো। তো তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে, এবারে আমার চা আমিই খাচ্ছি। আমি আবারও তো গরম গরম চা খেতে পারি না, একদম জিব্বা টিব্বা পুড়ে যায়, ওরকম চা খেতে পারি না। একটা সময় আমার চা খাওয়ার নেশা ছিলই না,
দুধ চা খেলে আমার যেন একটা মানে কীরকম বমিটিং শুরু হতো, মানে কীরকম যেন একটা লাগতো চা খেলে। আর এখন দেখো মানে পুরোপুরি অভ্যাস হয়ে গেছে আমার বরের পাল্লায় পড়ে চা খাওয়ার। তো এদিকে দেখো এবার আজকে রান্না করবো ডাল। তো এমনিতে তো আমার ঘরে ডালটা খুব কমই রান্না করা হয়, তবে সেদিন কিন্তু রান্না করেছিলাম ডাল। তো ডালের মধ্যে এদিকে দিয়ে দিলাম বাঁশকুড়ুল, আজকে বাঁশকুড়ুল দিয়ে ডালটা রান্না করবো। বাঁশকুড়ুল তো মানে এখন খুবই দাম, তো সেদিন তোমার দাদাভাই 80 টাকা নিয়ে এসেছিলো 2 প্যাকেট। এগুলোকে 3-4 দিন লাগিয়ে খাচ্ছি একটু একটু করে। এই যে ডালের সাথে দিলাম 3-4টা, একটু ইয়ে করে তো মানে খেতে লাগবে বলো, কারণ এতটা দাম। তো এইটা যদি আমি একদিনই শেষ করে নিই তাহলে হবে না। তো এবারে ডালটার মধ্যে দিয়ে দিলাম লবণ, মানে সেদ্ধ যে করব। তো এবারে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার কারকলগুলো তো সেদ্ধ হয়ে গেল, এবারে কারকলের বীজগুলো কিন্তু ছাড়িয়ে নেব। আমার না পুর খেতে গেলে কারকলের বীজ দেখবে অনেকে কিন্তু পেস্টের মধ্যে দিয়ে দিই, ওই যে সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট করে এগুলোর মধ্যে দিয়ে দিই। আমার আবার ভালো লাগে না, আমার আবার কারকল পুরটা যখন খাবো একটু মুখে দানা দানা লাগলে যেন বেশ ভালো লাগে। তা আমি পুরটা না পেস্টের মধ্যে কিন্তু দিই না, আমার ভালো লাগে না। আমি পুরটা মানে ইয়েটাকে এই পুর বলছি মানে বীজটাকে আমি আলাদা করে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিই, আমার যেন এরকমভাবে করলেই বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু 3টা কারকল নিয়েছি, কারণ সারাদিনের মানে করবো না, সারাদিনের করলে আমাদের আবার পেটে সইবে না, দুবেলার হয়ে যাবে, সকাল আর দুপুর। রাত্রিবেলার জন্য কিন্তু আর কারকল পুর করছি না, কারণ আবার পেটে সইবে না, এমনিতেই হলো গিয়ে সর্ষে। তো বৃষ্টির দিন বলে তাই বলে কিন্তু করছি, তবে এই নিয়ে কিন্তু দুবার করে খাওয়া হয়ে গেছে আমার ঘরে কারকলের পুর, আমার তো বেশ ভালো লাগে। আচ্ছা তোমরা কে কীভাবে কারকলের পুরটা করো আমাকে একটু কমেন্টে বলবে তো। আমি দেখো এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এখানে এই মানে কাঁচা লঙ্কা দিলাম, বাদাম দিলাম, তারপর এই যে হলুদ সর্ষেটা দিলাম, আর একটা যে আছে কালো কালো সর্ষে, অনেকে এটা ফোড়নের মধ্যে দেয়, আমরা তো এটাকে লাই বলি, লাই শাক যে হয়, এই লাইয়ের বীজ এটা, কারণ এটা পুরোপুরি জানি কেন, এটা আমার বাড়িতেও আছে, মানে আমার বাপের বাড়িতেও কিন্তু এটা করে, ওই যে লাই শাকের ইয়েটা। তো বীজগুলো শুকিয়ে কিন্তু এরকম হয়। তো এদিকে দেখো এবার একটুখানি নুন দিয়ে একটুখানি জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর সর্ষের সাথে তো একটুখানি নুন দিয়ে দিলে ভালো, সর্ষেটাতে তো হয় না। আর এরকম 2 রকমের সর্ষে মানে মিলিয়ে ইয়েটা করলে না, পুরটা করলে পুরের টেস্টটা যেন অন্যরকম আসে। এটার মধ্যে চাইলে পোস্তও দেওয়া যায়, তো আমি তো বাদাম টাদাম দিলাম অনেক কিছুই, তাই জন্য পোস্তটা কিন্তু দেবো না। এদিকে দেখো আমার ডাল তো হয়ে গেছে, এবার প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ডালটা আমি মানে ফোড়ন দিয়ে দিলাম, এই যে কড়াটার মধ্যে ইয়ে করে দিয়েছি, তারপর প্রেশার কুকারের মধ্যে দিলাম। এটা হলো গিয়ে শর্টকাট, এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু শিখেছি। আমার বাপের বাড়িতে আবার মা যখন রান্না করতো একদম কড়ার মধ্যে ফোড়নটা দিত, ঝাঁত করে একদম ঝাঁঝালু চারিদিক দিয়ে যেন আমার ডাল যে ফোড়ন দেওয়া হয়েছে এটা বোঝা যেত। আর এখানে এসে তো মানে এটা যেন বোঝা যায় না, আর একদম শর্টকাট ভালো, একবারেই মানে ইয়ে দেওয়া হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, আলাদা করে আর কড়াটা ধুতেও লাগে না। না হলে তো কড়াটার মধ্যে যখন ডাল বসেই কড়া ধুয়ে কিন্তু আবার অন্য কিছু রান্না করতে হতো। তো এদিকে আমার বাঁশকুড়ুল দিয়ে ডাল দিয়ে হয়ে গেছে, এবারে চলো এটাকে জায়গা মতো রাখি। আর এদিকে দেখো এই যে গাছটা লাগিয়েছিলাম স্পাইডার প্ল্যান্টটা, ছোটো ছোটো গাছ যে বেরিয়েছিল গাছের ডাল দিয়ে, তো এগুলো তো লাগিয়ে দিয়েছিলাম, আরও অনেকগুলো ছিল, নষ্ট হয়ে গেছে। আর এই একটা আছে, তো এটার মধ্যে না জল জমে থাকে, কারণ লাগানোর সময় এটাকে আমি ছিদ্র করে দেইনি তাই। তো তাই জন্য এটাকে কিন্তু একটু ইয়ে করে দিয়েছি, মানে ছিদ্র করে দিয়েছি। আর এখন তারপরও দেখি জলটা জমে থাকে। আর এদিকে দেখো আমার লঙ্কা গাছের জন্য গোলাপ গাছটা ঠিকঠাকভাবে হতে পারছে না, না হলে কতদিন যাবৎ কী সুন্দর গোলাপ ফুল ফুটেছিল, এখন আর ঠিকঠাক করে মানে ফুটতেই পারছে না। ওই যে লঙ্কা গাছে পুরো ঝাড়িয়ে গেছে, তাই আজ মানে বাইরেটা তো দেখলে আবারও মেঘলা মেঘলা হয়ে আছে, কখন যে বৃষ্টি চলে আসে। এদিকে তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, আমার তো এখন কী পরিমাণে যে তাড়াহুড়ো লাগলো। এই যে কারকলের পুর ওকে ভেজে দেবো, তো এদিকে আমার পুর তো ভাজা হয়ে গেছে, এবারে পুরটাকে কারকলের মধ্যে নিয়ে তারপর কিন্তু পুরটা আমি ভাজতে বসাবো। আর এদিকে আমার বেসনের ডো বানানো হয়ে গেছে। বেসনের ডো তো ওই যে মানে ময়দা, তারপর তোমার বেসন, একটুখানি লঙ্কার গুঁড়ো আমি যেভাবে বানাই, তারপর হলুদ, কস্তুরি মেথি থাকলে কস্তুরি মেথিটা দেই, অনেক কিছুই কিন্তু দেওয়া যায় বেসনের ডোর মধ্যে। বেসনের ডো আবার দেখবে মানে সুন্দরভাবে যদি বানানো হয় তাহলে দেখবে বেসনের মানে এই বেসনটার মধ্যে তুমি যাই ভাজবে সেটার টেস্ট কিন্তু অন্যরকম আসে। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, বাবুকে দেখতাম এরকম করতো। মা সুস্থ থাকাকালীন তো বাবু কোনোদিনও রান্নাবান্না করেনি, ওই মাঝে মধ্যে যদি একদিন মাংস রান্না করতো, সবসময় মাই করতো। তারপর মা অসুস্থ হওয়ার পর তখন পুরোপুরি রান্নাঘরের দায়িত্ব বাবুর, তো তখন বাবুকে দেখি বাড়িতে গেলে অনেক সময় কোনো দিন মানে এরকমভাবে করে, মানে আমি যদি বলি বেসনটা একটু ইয়ে করে দাও তখন দেখবে কী সুন্দর করে বেসনটা গুলবে আর খুব টেস্টও হয়। তারপর থেকে আমিও বাড়িতে কিন্তু এরকমভাবেই বানাই। আর এদিকে দেখো ইন্ডাকশানের পেছনটা দিয়ে কিন্তু এরকম মানে জমে থাকে, এগুলো কি বলবো, এগুলো জমে থাকে, একদিক দিয়ে তো হাওয়াটা বেরোয়, তো তাই জন্য একটু ব্রাশ দিয়ে না ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। এটা কিন্তু আমি আগে জানতাম না, বেশ অনেক দিন আগে একবার আমার চোখে পড়েছিল, তখন অনেকটা ময়লাও হয়েছিল, তারপর ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছি, আজকে আর বেশি একটা কিন্তু হয়নি। তো এদিকে দেখো এবারে ইন্ডাকশানটাকে ভালো করে মুছে ইন্ডাকশানটাকে জায়গা মতো রাখলাম, আর ওই সাইডটাও ভালো করে একটু মুছে দিয়েছি। এখন যেন পিঁপড়ের উপদ্রবটা একটু বেশি, বাপরে বাপ, যেদিকে তাকাই সেদিকেই শুধু পিঁপড়ে আর পিঁপড়ে।
তারপর তেলের কৌটো তো মাঝখানে ওই সাইড দিয়ে নিয়ে রেখেছিলাম, যেহেতু এখানে রান্নাবান্না করতে গেলে ওই তেলের ছিটে টিটে এসে পড়ে, তো আবারও কিন্তু তেলের কৌটো দেখো এখানে এনে কিন্তু রেখেছি, ওই সাইড দিয়ে রাখলে না জায়গা হয় না। আর কারকলের পুর তো দেখলেই আমার সব কিছু রেডি হয়ে গেছে, এবারে শুধু আমি ভাজতে বসাবো কারকলের পুরটা। এদিকে আমি তেল রাখার ট্রেটা মুছে দিয়েছি, তারপর তেলের কৌটোটাও মুছলাম। তেলের কৌটো মুছলেও সবসময় এরকমই থাকে, দেখবে একটা আঠা আঠা থাকে। আমি দুদিন বাদে বাদে কিন্তু স্টিল উলটা দিয়ে ভালো করে মেজে ঘষে দিই, তারপরেও এরকম হয়। তো এদিকে পুরগুলো ভাজা হচ্ছে, আর আমি কিন্তু এদিকে টুকটুক করে রান্নাঘরের কাজগুলোও করে নিচ্ছি। আজকে বেশ সকাল সকাল উঠেছি, তারপরেও চেষ্টা করি একটু সকাল সকালই কাজগুলো করে নেওয়ার, তাহলে নিজের জন্য তো একটু সময় বের করা যায় বলো। মানে তুমি যত আগে সংসারের কাজগুলো করবে ততই দেখবে নিজের জন্য একটু টাইম পাবে, কারণ দুপুরের দিকে তো আর আমার তেমন কাজ থাকে না, যা একটু মোবাইলের কাজ থাকে। তো এগুলো তো আমি ঘরে বসে শুয়ে শুয়েই কাজগুলো করতে পারি, তো তখন নিজের জন্য একটু কিন্তু টাইম পাওয়া যায়। তো নিজের টাইমটা নিজেকে কিন্তু খুঁজে বের করতে লাগবে, এটা অন্য কেউ এসে তোমাকে বলবে না যে তুমি নিজের জন্য একটু সময় বের করো, নিজে একটু রেস্ট করো। তো নিজেকেই নিজের কাজের মধ্যে দিয়ে কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিজের টাইমটা নিজেকে কিন্তু বের করতে লাগবে। আর এদিকে দেখো এবারে আমি এই যে সুইচবোর্ডটা একটু মুছে দিচ্ছি, কারণ এটা তো আমার গ্যাসের সামনেই, আর এটা তো বুঝতেই পারো উপরটা তো পুরো তেল চিটে হয়ে থাকে। যখনই জানলাটা পরিষ্কার করি তখন কিন্তু উপরটাও আমি ভালো করে জলটা চিপে ওই স্টিল উলটা দিয়ে মুছে দিই। এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটাও বেড়ে নিলাম, এই যে তোমাদের দাদাভাই এখন খেয়ে চলে যাবে দোকানে, আর আমি খাবো একটু বাদে। তো এদিকে দেখো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এবারে এই সাইডে টিনগুলোকে কিন্তু আমি মুছে দিচ্ছি। এই সাইডে আমি যা কিছুই রাখি না কেন সেটার উপরে এসে তেল কাস্টেটা মানে তেল ছিটেটা হয়। আগে আমার স্টিলের র্যাকটা এখানে ছিল, যে বাসন ধুয়ে ধুয়ে আমি উপরে রেখে দিতে পারবো, তাহলে আমার আর অসুবিধা হবে না। কিন্তু এত পরিমাণে তেল কাজটা হয় মানে বেশ অসুবিধা হয়ে যায়, আর মানে ভালো করে পরিষ্কারও করতে লাগে। একবার রেখেছিলাম, তারপর খুলে আবার ওই সাইড দিয়ে রাখলাম, ওই সাইডে রাখলে আমার তেল ছিটাটা কিন্তু হয় না। তারপর ফিল্টার যেখানে রাখলাম ফিল্টারের ঢাকাটাও কিন্তু এরকম হয়। আচ্ছা এটা ছোটো জিনিস, এটা সবসময় মানে ইচ্ছে করলে যে কোনো সময় কিন্তু পরিষ্কার করা যায়, কিন্তু স্টিলের র্যাক তো সবসময় আর খুলে সম্ভব না পরিষ্কার করে মানে করার। তো তাই জন্য ওই সাইড দিয়ে নিয়ে গেলাম, আর সকালবেলায় কাটার এইরকম তাড়াহুড়ো লেগেছিলো, তাই জন্য ওই আর আলাদা করে কোনো জায়গা নেইনি, পেঁয়াজের খোসা টোসা এমনিতে মাটিতে ফেলে রেখে দিয়েছিলাম। এগুলো আমি বাইরে মানে ডাস্টবিনের মধ্যে ফেললাম। আর কালকে যে ঝাড়ু ধুয়েছিলাম ঝাড়ু তো আর শুকায়নি, এবারে ঝাড়ুটা এখন রোদে দিয়ে দিচ্ছি, কারণ ঝাড়ুটা তো শুকায়নি। আর আমার ঘরে আরেকটা ঝাড়ু আছে, ওইটা দিয়ে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিতে পারবো। যাক, এদিকে আমার রান্নাঘরের কাজ বাস কমপ্লিট, রান্নাঘরে গুছানো গাছানো হয়ে গেছে। এবার আমি বসবো কিন্তু খাওয়া দাওয়া করতে। চারিদিকটা পরিষ্কার করলে দেখবে দেখতে যেন একদম অন্যরকম একটা লাগে, বেশ চকচকে চকচকে করে। আমার তো বেশ ভালো লাগে, তবে খুব ইচ্ছা একটু অন্যরকম করে সাজানো গুছানোর। এখন তো এরকম সাজানো গুছানো আছে, তারপরেও অনেক কিছু ইচ্ছা আছে জানো তো, যে কিভাবে কি করার, কিভাবে আর একটুখানি গুছিয়ে রাখার, মানে অনেক ইচ্ছা আছে। জানি না এই ইচ্ছেগুলো কবে পূরণ হবে। চলো এবারে বেশি বকবক করে নিয়েছি, এবার আমি বসি খেতে, কারণ আমার পছন্দের রান্না আজকে কারকলের পুর। মানে জিভে সইলেও পেটে তো আবার সবসময় সয় না, আর আজকে যেহেতু বৃষ্টি তাই জন্যই করলাম। এখন আর দেরি করছি না, খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপর চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, বেশ আর কোনো কথা নেই। তারপর এদিকে তো আবার কাজে লেগে পড়লাম। আর চুলে শ্যাম্পু করলে আমার চুলগুলো যেন পাখির বাসা হয়ে থাকে। চুলে কিন্তু সকালবেলা একটুখানি সিরাম দিয়েছিলাম, তারপরেও এরকম হয়ে থাকে। আর আমি তো সবসময় মাথায় তেল দিয়ে রাখি, তারপরে মাঝে মধ্যে একটু তো ইচ্ছে হয় বলে নিজে মানে চুলে তেলটা না দিয়ে চুলটাকে একটু ইয়ে করে রাখি। তেল দিয়ে রাখলে দেখবে মুখ চোখের কী অবস্থা হয়ে থাকে, তবে আমি তেল ছাড়া কিন্তু থাকতে পারি না। অনেককে দেখি কি সুন্দর মাথায় শ্যাম্পু করে তেল টেল নেই, খুব সুন্দর করে রাখে, কোনো সময় তেলই দিই না। মানে মাঝে মধ্যে মনে হয় বছরে দিই, আর আমি বছরে দিলে মনে হয় আমার পাত্তাটি এবার পাওয়া যাবে না। তেল না দিলে আমার ঘুমই আসে না, আর বছরে যদি আমি একবার তেল না দিই মানে তেল দিই, তাহলে বুঝো আমার অবস্থাটা কী হবে। তো বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর এই যে ঘরে যে বানানো আমার একটা স্প্রে, ওইটা দিয়ে এবারে কিন্তু আমার ঘরের গ্লাসগুলোকে পরিষ্কার করে নেব। যেরকম ওই যে গডরেজের গ্লাস, তারপর এই যে আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা, শোকেজের গ্লাস, সবগুলো গ্লাস কিন্তু আমি ভালো করে একদম মুছে পরিষ্কার করে দিচ্ছি। আমি কিন্তু এগুলো প্রায় 1 মাস 2 মাস পর পর কিন্তু এভাবে মুছে দিই। যখনই দেখি গ্লাসের উপরে এরকম দাগ ছুক পড়ে আছে তখন কিন্তু এগুলো আমি করি, তাহলে বেশ পরিষ্কার হয়ে যায়। স্প্রেটা দিয়ে ইয়ে করলে বাজার থেকে আলাদা করে আর আমার কিনেও আনতে হয় না। এগুলো কিন্তু হোমমেড, মানে আমি ঘরেই এগুলো কিন্তু বানিয়েছি। তোমরা জানো, তাই তোমাদেরকে আর বললাম না, কারণ আমার ব্লগে প্রায়ই কিন্তু আমি এটা বলি যে কী দিয়ে কী বানালাম। তো এবারে দেখো, এবারে শোকেজের গ্লাসগুলোকে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, একদম নতুনের মতো চকচকে হয়ে যায়, কোনো দাগ টাগ কোনো কিছুই না থাকে না। তো কদিন বাদে বাদে এরকম করি। তো ড্রেসিং টেবিলের এটার মধ্যেও নিষ্ঠাতে একটু দাগ পড়েছিল, কয়েকদিন আগেই দেখেছিলাম, তো করবো বলে আর করা হচ্ছে না। আর সুগেজেরও এই 2টা গ্লাসের মধ্যে দাগ পড়েছে। গডরেজের এটা পড়েনি, কিন্তু যেহেতু এগুলো মুছছি তো ভাবলাম যে না, একসাথে সবগুলো গ্লাসে একদম পরিষ্কার করে দিই। তো এদিকে দেখো এবারে ভালো করে সুগেজটাকে মুছে নিয়ে এবারে চলে আসলাম গডরেজটা মুছতে। তো এদিকে দেখো স্প্রেটা আগে দিয়ে দিলাম, স্প্রেটা দিয়ে এরকম সুতির একটা কাপড়ের টুকরো নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এটা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে কি মিশিয়েছি আমি বলো তো এটার সাথে?
তো যাক, আবারও বলে দিই, এটার সাথে কিন্তু আমি শ্যাম্পু মিক্সড করেছি। আরও অনেক কিছু মিক্সড করা যায় জলের সাথে, একটুখানি শ্যাম্পু, বেশি শ্যাম্পু দিলে কিন্তু আবার অনেকটা ফেনা ফেনা হয়ে উঠে থাকবে, মুছতে গেলে আবার তোমাদেরই কিন্তু অসুবিধা হবে। আবার অনেক কিছুই দেওয়া যায় এটার মধ্যে। তো আমি দুইটা জিনিস ইউজ করি, মাঝে মধ্যে আবার এদিক সেদিকেও একটুখানি করি। তো যাক, এদিকে এবারে গর্জেসটাকে তো ভালো করে মুছে নিয়েছি। আর বাইরের গাছগুলো না বেশ ভালো লাগছে, জানো তো, একদম পুরো সতেজ হয়ে আছে। কতদিন যাবত বৃষ্টি দিচ্ছে তো, তাই জন্য গাছগুলো অনেকটা সুন্দর হয়ে আছে, দেখতে বেশ ভালোও লাগে। আবার রোদ দিলে দেখবে কাজ আরও বাড়িয়ে দেবে। এখন তো আর জল দিতে হচ্ছে না, একটা গাছ কমে গেল, তারপরে তো আবার শুরু হয়ে যাবে গাছে জল দেওয়া। তো এদিকে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম। আর এদিকে দেখো জলের বালতিটা, তখন ওই বাইরের জল নিয়েছিলাম, তো এখানে জলটা রেখেছি, মানে বালতিটা রেখেছিলাম। তো বালতিটাকে জায়গা মতো রেখে, মাকড়সার আর যেন জায়গা হয় না। দেখো আমার এইটার মধ্যে এসে মাকড়সার জাল করে রেখেছে, তাহলে বুঝো কীরকমটা লাগে। আরে এত বড় ঘর আছে, অন্য সাইড দিয়ে করে, এটার মধ্যে কি দরকার, না এটার মধ্যে জাল করে বসে থাকবে। তো এটাকে একটু করে দিলাম। আর এদিকে লক্ষ্মী ঠাকুরের এই সাইড দিয়েও দেখি মাকড়সার জাল করে রেখে দিয়েছে। যেখানে যেখানে চোখে পড়ছে জালের ওই জায়গাগুলোই কিন্তু একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। ঘরের তো আবার ঝুলু ঝাড়তে গেলে তো আবার যে কোনো দিন করা যায় না, তো পুরো ঘর তো আর আমি ঝাড়ছি না, যেগুলো মাকড়সা ওইগুলোই ফেলছি, তারপরেও যে কোনো দিন করা যায় না। তো আজকে যেহেতু সোমবার, তো মনে হলো কালকে আবার হবে না, তো আজকে একটুখানি ঝাড়ু দিই। আর এদিকে দেখো ঘড়িতে বেজে গেছে কিন্তু 12টা 10। তো যাক, আমার এদিকে একটার মধ্যে স্নান টান হয়ে যাবে। এদিকে স্পাইডার প্ল্যান্টটা এখানে রাখলাম, এখানে একটা গাছ না রাখলে যেন ভালো লাগে না। তবে কয়েকদিন হলে আবার কিন্তু বাইরে নিয়ে যাবো। এখানে তো মানি প্ল্যান্টটা রাখা ছিল, তো মানি প্ল্যান্টটা বাইরে দিয়ে আসলাম, তারপর এই গাছটা কিন্তু রাখলাম। কারণ বাইরের আলো বাতাস পেলে গাছটা যে কতটা সুন্দর হয়, ঘরের মধ্যে ঠিকঠাক ওইটা হতে চায় না। তো কদিন বাদে বাদে এরকম বাইরে দিয়ে আবার কিন্তু আমি ঘরে নিয়ে আসি। এদিকে এবারে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিতে লাগবে। এবারে কিন্তু আমাদের এখানে খড়খড়ে রোদ দিয়েছে। তবে কী বলো তো, এক নাগাদ ওর যখন বৃষ্টি হয় তখন দেখবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ওয়েদারটা। আবার যখন একটুখানি রোদ দেয় 1-2 ঘন্টা, তখনই দেখবে আবার শুরু হয়ে যায় গরম। তখন আবার পাখা ছাড়া মানে টেকা বড় অসম্ভব হয়ে যায়। মানে ভগবানের নীলাখানে না বোঝা বড় দায়। দেখবে ভগবান যে কত কিছু করেছে। এই ঠান্ডা তো এই গরম এই চলছে। কালকে রাত্রিবেলাতেও বেশ ঠান্ডা লাগছিল, ওই যে বৃষ্টি বৃষ্টি ছিল, কতদিন তো বৃষ্টি পুরো দিয়ে পচিয়ে ফেলছে। আর আমাদের ত্রিপুরাতে তো এই বছরের কথা বলছি, সবে তো বৃষ্টি শুরু হয়েছে। মানে এই কদিনে যে কী পরিমাণে ঝড় বৃষ্টি তুফান হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সাইড দিয়ে। আর বৃষ্টি তো এখন কমার নামই নেই। তবে যারা কৃষক, মানে ক্ষেতের জন্য কিন্তু বৃষ্টিটা খুবই ভালো। তবে অতিরিক্ত দিচ্ছে তো, একটা কোনো কিছু যে করবে সেটার আর সময় দিচ্ছে না। কতদিন আগে তো রোদে একদম পুরো যা অবস্থা হয়েছিল। তো এখন তো আবার বৃষ্টিটা দেওয়াতে একদিকে কিন্তু ফসল ফলাতে গেলে বেশ ভালোই হবে, মাটিটা ভিজে ভিজে থাকবে। তারপরেই দেখবে আবার কী পরিমাণে রোদ দিয়ে একদম অবস্থা পুরো খারাপ করে দেবে। তো এবারে দেখো আমি বাইরেটা এখন ঝাড়ু দিয়ে নেব, আর পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু এখানে রাখলাম। মাঝখানে রোদে তুলসী গাছের পাতাগুলোও ছিল না, একদম পুরো সব পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। এখন একটু বৃষ্টি দেওয়াতে চারিদিক দিয়ে দেখি নতুন নতুন গাছও বেরিয়েছে, তুলসী গাছ হয়েছে, আবার পাতাগুলো সুন্দর সুন্দর করে কিন্তু বেরোচ্ছে। আমার এদিকে আজকে ঠাকুরে তুলসী পাতা বাড়তে লাগবে, কারণ আমি তো কয়েকদিনের জন্য তুলসী পাতা পেরে রাখি, আর সেদিন আমার শাশুড়ি মা দিয়েছিল অনেকগুলো, তো আর পারতে হয়নি। তো আজকে কিন্তু পারতে লাগবে। ওই প্রত্যেক দিন পুজো দিতে এসে যাওয়ার গিয়ে তুলসী পাতা পাড়া, ওইটা আবার ভালো লাগে না। তো আমি কিন্তু পুজোর জন্য এরকমভাবে মানে তুলসী পাতাটা পেরে কিন্তু রাখি সবসময়। তো এদিকে দেখো এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর বেশ রোদ। তো এদিকে যে কাপড় চোপড়গুলো সকালে দিয়েছিলাম, দেখছি এগুলো শুকিয়ে গেছে কিনা। তো সায়াটাও আমার শুকিয়ে গেল, তবে এই নাইটির সামনের জায়গাটা না শুকায়নি, তো তাই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাপড় চোপড় রোদে দিলেও দেখবে একটু উল্টে পাল্টে দিলে দেখবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আর এই যে দেখো, এবার এই কাপড় চোপড়গুলো এখন ঘরে নিয়ে যাব। তারপর আর কি, এখন তো তেমন কোনো কাজ নেই, এখন হলো কি আমার স্নান করার পালা, এখন কিন্তু তেমন আর কাজ নেই। তো চলো এবারে ঘরে যাই। আর এদিকে ওই যে রান্নাঘরের পাপোশগুলো, এগুলো তোমার মানে ভিজে ভিজে হয়ে আছে, এক তো বৃষ্টি চলছে, সেদিন গট্টর মুছেছিলাম, আর কাজ করতে গেলে তো একটু জল টল পড়েই বলো বেসিংয়ে। তো তার জন্য এই পাপোশগুলোকে একটু আমি রোদে দিয়ে দিলাম, যে পাপোশগুলো একটুখানি রোদ লাগুক। আর এটাকে না, এটার ভিতরে একদম পুরো ময়লা ঢুকে থাকে, তো এরকমভাবে মানে করে দিলে ময়লাটা পুরো বেরিয়ে যায়, মানে গুঁড়ো গাড়ি যা পরে আটকে থাকে এটার মধ্যে। তো এইভাবে একটু বাড়ি দিয়ে এগুলো ফেলে দিয়ে এবারে দেখো এগুলোকে এখন রোদে দিয়ে দিলাম, স্নান টান করে তারপরে এগুলোকে কিন্তু আনবো। তো এবার একটু জলও খেতে লাগবে। আমার তো জল খেতে গেলে কোনো অসুবিধা হয় না, আমি জল আমাকে মানে একদম 1 বোতল তো আমি খেয়ে নিতে পারবো, কিন্তু জল যে একটা সময় করে খাবো সেটা যেন আমার আর হয় না। বিশেষ করে আমার মনেই থাকে না যে না একটু জলটা খাবো, নিজেই কোনো মানে নেই, তো আর করবো কীভাবে বলো। আর সকালে যা বাসনকুসন পড়েছে, এবার এই বাসনকুসনগুলো গুছিয়ে রাখছি, না হলে দুপুরে যে খাবো থালা বাসনগুলো কোথায় রাখবো বলো, আবার খেয়ে তো ধুয়ে টুয়ে তো আবার রাখতে লাগবে। তো তাই জন্য দেখো আগের বাসনগুলো গুছিয়ে রাখছি। আর আমি মনে করি এরকম একটা বোল রাখা মানে খুব ভালো। কি হয় বলো তো, জল তো তখন থাকে, আর জলটা ঝরিয়ে গেলে তখন স্টিলের র্যাকের মধ্যে রাখলে দেখবে স্টিলের র্যাকটার মধ্যে কিন্তু আর ঝং ধরে না, না হয়তো পুরো জং ধরে যায়।
এই বলটা আমার খুব সুবিধা হয়েছে জানো তো, বাসন কুসনগুলো ধুয়ে ধুয়ে এটার মধ্যে আমি রাখতে পারি। তো এবারে সবগুলো বাসনে গুছিয়ে গুছিয়ে রাখছি, তারপর আর কি জলটা নিয়ে বসবো। আর এদিকে তো আজকে সারাদিনের ব্লগ আমার হয়ে গেছে, এখন আর কি শেয়ার করব, এমনিতে প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, যে এই ভিডিওটা দেখবে একটা একটা করে কমেন্ট করে যেও। তো চলো, বাই বাই।